দেখেন, মানে 49 সালের 23শে জুন যখন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়, তার যেটা তখনকার যে ম্যানিফেস্টো অথবা রাজনৈতিক প্রস্তাবনা যেটা যদি দেখেন, সেখানে আল্লামা শামসুল হক সাহেব, ওটা ওনাদের জেনারেল সেক্রেটারি ছিল, মাওলানা ভাসানী সভাপতি ছিল, উনি সেক্রেটারি ছিলেন। উনি খুব বড় আলেম ছিলেন, বড় স্কলার মানুষ, পণ্ডিত লোক ছিলেন, এবং ওই আওয়ামী লীগের প্রস্তাবনাটা কিন্তু উনি লিখেছেন। এবং উনি ওখানে প্রস্তাব করছেন, ওখানে সমালোচনা করা হচ্ছে যে মুসলিম লীগের উপরে যে দায়িত্ব ছিল পাকিস্তানকে একটা ইসলামিক প্রজাতন্ত্র করা, এইটা গত 2 বছরে করার ব্যাপারে তারা ব্যর্থ হয়েছে। অতএব আমরা পাকিস্তানকে একটা খেলাফতি সিস্টেমে মদিনার স্টাইলে একটা ইসলামিক প্রজাতন্ত্র করবার জন্য এই দল নতুন করে প্রস্তাব করতেছে। আচ্ছা, তাহলে আজকের আওয়ামী লীগ 1949 সালের 23শে জুন কোন মাইন্ডসেট দিয়ে তৈরি হয়েছে? আসলে কি এটা বিশ্বাসের জায়গা থেকে লিখেছে? দ্বন্দ্বটা এখানে ছিল না। যেই মানুষগুলো মুসলিম লীগ থেকে বেরোয় এসে আওয়ামী মুসলিম লীগ করলেন 2 বছরের মাথায়, এই মানুষগুলো সবাই কিন্তু আপনার পাকিস্তান আন্দোলনের নেতাকর্মী ছিলেন। আপনার মুসলিম লীগের আসামের সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। আসাম যে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি ছিল সেখানে তিনি সদস্য ছিলেন। শেখ মুজিব তো সোহরাওয়ার্দীর ডান বাম হাত কিছু একটা যা বলি টলি আর কি, এগুলো ছিল টিল। এখানে রায়টে তার আত্মজীবনীতে সে যে কীভাবে রায়ট করছে, হিন্দুদের বাড়ি গাড়ি পোড়াইছে, এগুলোর গল্প ওখানে আছে। তো সেই মানুষগুলো সাডেনলি নতুন দল করবার প্রয়োজনীয়তা কেন বোধ করলেন? সেই সংকটের জায়গাটা দেখেন, এবং সেইটা কীভাবে আওয়ামী লীগের ভিতরে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি করেছে। প্রধানতম হচ্ছে এখানে 2টা সংকটের জায়গা ছিল। একটা হচ্ছে মুসলিম লীগের আরবান প্রগতিশীল উচ্চবিত্ত শ্রেণী বনাম গ্রামগঞ্জ কৃষক পরিবার থেকে উঠে আসা নতুন প্রজন্মের শিক্ষিত কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেদের যে দ্বন্দ্বের জায়গা, এবং এই আরবান এবং মানে রুরাল এবং আরবানের একটা দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে যখন 47-এর ইমিডিয়েট সময়টাতেই পাকিস্তান রাষ্ট্র হওয়ার পরেও সোহরাওয়ার্দী ফিরে আসেন নাই কলকাতা থেকে। কারণ সোহরাওয়ার্দী ছিলেন আওয়ামী লীগের আপনার সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর নেতা, শেখ মুজিব টাইপের লোকদের নেতা, যারা গ্রাম থেকে কৃষক পরিবারের ছেলে মেয়ে হয়ে নতুন প্রজন্ম লেখাপড়া করছে, কলেজে আসছে, তারপর রাজনীতিতে জড়িয়েছে। আর এর বাইরে তারা যে উচ্চবিত্ত যারা আপার ক্লাস ছিলেন, সেই সেকশনটাকে লিড করতেন হচ্ছে নাজিমুদ্দিন আহমেদ সাহেব। উনি উর্দুভাষী ছিলেন, বনেদি ছিলেন, জমিদার ছিলেন। এই যে একটা ক্লাস স্ট্রাগল ছিল, এই ক্লাস স্ট্রাগলের চাপায় এবং লিডারশিপের ঘাটতির কারণে এই শ্রেণীটা তখন নতুন পাকিস্তানে একটা অভিভাবকহীন অবস্থায় চলে আসে। তারা দেখে যে তারা যে মুসলিম লীগ করেছে, ওই যে ভাইয়ের রাজনীতি, ফ্রিঞ্জের নেতা পালায় গেছে, ওইরকম আর কি, নেতা আসে নাই। তখন তারা বোধ করছে যে আমাদের তো আসলে পলিটিক্স বাঁচায় রাখতে হবে। তো সেই জায়গাতে দেখেন তাদের লড়াইটা কোথায়। জমিদারি প্রথা বাতিল করা হবে, কৃষক শ্রমিকের অধিকার দেওয়া হবে, এবং পরবর্তীতে 54-এর নির্বাচনের আগে তারা মুসলিম শব্দটা উঠায় দিল। হিন্দু যে মাইনরিটি ভোট ছিল, একটা বিশাল ভোট ব্যাংক, তখন প্রায় 35% ভোট ছিল, তাদের ভোটকে অ্যাট্রাক্ট করবার জন্য। গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আসলে আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা, ঠিক ওই যে ওঠার পথটা, আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এখনো নানান ধরনের কর্মসূচি তারা দিচ্ছে, যদিও তারা ভার্চুয়ালি দিচ্ছে দেশের বাইরে পালিয়ে থেকে। তো এভাবে কি আসলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে নিতে পারবে বা তাদের দলটিকে সেভ করতে পারবে কিনা? না, আওয়ামী লীগের পেরেছে কিভাবে দেখেন, শেখ মুজিব এই দলটাকে, জনমুখী দলটা কিভাবে তৈরি করতে পারলো পাকিস্তান আমলে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। পূর্ব পাকিস্তানে তৈরি হওয়া প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে শেখ মুজিব চেষ্টা করেছে ওই মানুষগুলোর পাশে থাকার জন্য। শিক্ষক বলেন, ছাত্র বলেন, তার সাধ্যমতো চেষ্টা করেছে। কিন্তু সেই আন্দোলনে লড়াইতে মজলুম হয়ে 13-14 বছর জেল খাটা মানুষটা 72 সালে ফিরে আসলেন যে ন্যূনতম শপথ নিয়ে কনস্টিটিউশনালি একটা সরকার গঠন করার প্রয়োজন মনে করেন নাই। উনি জমিদারি নিলেন, যিনি এসে এখানে দায়িত্ব টেক ওভার করলেন আর কি। একটা নির্বাচন করলেন 73-এ যেন তেনভাবে, একটা সংবিধান করলেন জাতির উপরে চাপাই দিলেন, যেটা ভাই বলেছেন ম্যান্ডেট নেন নাই। একটা কনস্টিটিউশন ফ্রেম করেছেন যেটা আপনার রেফারেন্ডাম করা হয় নাই, ইলেকশনে ম্যান্ডেট নেওয়া হয় নাই। আপনি এরপরে বাকশাল করলেন, চতুর্থ যে 4th অ্যামেন্ডমেন্ট ছিল সেই সংশোধনী করলেন, সব দল নিষিদ্ধ করে দিলেন। তাহলে এই যে ওঠার পরে পড়ার যে পরিণতি, 96-তেও হাসিনা ক্ষমা চেয়ে ওইভাবে উঠেছে, ওঠার পরের পরিণতিটা কিন্তু ঠিক শেখ মুজিবের মতো। মানে আপনি যা যা করবার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন
ঠিক তার বিপরীতটা করেছেন। এই কারণে তো 24 হয়েছে। সিম্পল জিনিস, যে আপনি জনগণের ম্যান্ডেটকে শ্রদ্ধা করেন নাই, আপনি সংবিধানকে শ্রদ্ধা করেন নাই, গণতন্ত্রকে শ্রদ্ধা করেন নাই, ভোটকে শ্রদ্ধা করেন নাই, মানুষের ইচ্ছা অনিচ্ছাকে শ্রদ্ধা করেন নাই, বিরোধী দলকে পাত্তা দিচ্ছেন না, কাউকে রাজনীতি করতে দিবেন না। সব কিছুর উপরে আপনি একটা জিনিস কেয়ার করছেন, দিল্লি পাশে থাকলে আমাকে কেউ ঠেকাইতে পারবে না। জি ফুয়াদ ভাই, যে বিষয়টি আসলে যে প্রশ্নটির উত্তর আসলে জানা অনেক বেশি প্রয়োজন। আওয়ামী লীগের এক শ্রেণী নেতাকর্মী এখনও কিন্তু তারা বিশ্বাস করেন যে শেখ হাসিনা ফিরবেন, আওয়ামী লীগ তার পুনরায় ঘুরে দাঁড়াবে। সেই প্রশ্নের উত্তর শুনবো আপনার কাছ থেকে। তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজ নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আর কাবল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে ফুয়াদ ভাই আপনার কাছে ছিলাম যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা এখনও তাদের ভারতে পালিয়ে থাকা নেতাদের আহ্বানে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে আছে কি নাই সেটা বড় কথা না, তাদের মধ্যে এক ধরনের আশার সঞ্চার বা তারা আশাবাদী হচ্ছেন, তাহলে তারা কি বুঝতে পারছেন না, না তারা এক ধরনের গোলক ধাঁধার মধ্যে আছেন? দেখেন, শকের কিছু স্টেজ আছে। যেমন ধরেন, আমরা যখন শুনি না যে আমাদের খুব কাছের মানুষ মারা গেছেন, ওইটা হচ্ছে মানে এ কাইন্ড অফ এ স্টার্ট হয় হচ্ছে ডিসবিলিফ দিয়ে। দেখবেন আমরা পুরোপুরি তাই নাকি, কি ব্যাপার, কালকে না দেখা হইলো, পরশুদিন না একসাথে চা খাইলাম, সেদিন না রিক্সা থেকে নামতে দেখলাম। দেখবেন এই ধরনের কমেন্ট আমরা করি। ইটস স্টার্টস উইথ এ কাইন্ড অফ ডিসবিলিফ। গ্র্যাজুয়ালি কি হয়, এই শকটা ডাইলিউটেড হয়, ডাই ডাউন করে এমন একটা জায়গায় আসে, আমরা সবাই মেনে নেই যে আমার কাছের মানুষটা আসলে মারা গেছেন। আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। যদিও মেনে নিতে কষ্ট হয়, অনেক কষ্ট হয়, আমরা কান্নাকাটি করি, আমরা শোক করি, আমরা 3 দিনের পরে দোয়া মাহফিল করি, অথবা 40 দিন পরে মেজবানি খাওয়াই, বছরে বছরে স্মরণ সভা করি, এগুলো করি। কিন্তু এটা স্টার্টস উইথ দ্য শক। এখন এই শক থেকে এটা একটা জেনারেল স্টেটে নেমে আসতে আপনার রিকোয়ার্স টাইম, সময় লাগে। এইটা যদি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের জায়গাটা এরকম হয়, আপনি একটা কালেকটিভ জায়গা থেকে দেখেন যে আওয়ামী লীগের আমলে এই যে বিশাল ল্যাসপেন্সার গোষ্ঠী, আওয়ামী লীগের যে অলিগার্ক, আওয়ামী ফ্যাসিবাদের যে গণমাধ্যম, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, এই যে আমলা, দোসর, এই যে বিশাল গোষ্ঠী কীরকম হম্বধম্ব হয়ে চলেছে, আপনার সারা দেশবাসীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই মানুষগুলোর স্টেট অফ মাইন্ডটা এখন দেখেন, তাদের মাইন্ডসেটটাও অ্যাবসলিউটিজমের হয়ে গেছে। মানে তারা মনে করেছিল যে শেখ হাসিনা, ওই যে ফেরাউন বলছিল না যে আনা রব্বুকুমুল আলা, আমি আসলে রব। এবং এই রব মানে কি, আমি বলছে তো মানুষ যখন জিজ্ঞেস করছে তুমি রব হও কিভাবে, তো বলে যে আমি চাইলে কাউকে জীবন দিতে পারি তোমার খোদার মতো। মুসার খোদার মতো জীবন দিতে পারি, আবার চাইলে মারা যেতে পারে। কিভাবে? 2 জন লোককে ডেকে নিয়ে আসছে, একজনকে গর্দান কেটে ফেলছে, আর একজনকে বলছে যাও তোমাকে রেখে দিলাম, তুমি বেঁচে গেলা। এটা হলো তার রব। শেখ হাসিনা নিজেকেও ওই রবের লেভেলে নিয়ে গেছে। 2041, 2030, 2021, দেখবেন এরকম সাল বলেছে না, এই সালটা হচ্ছে যে সে তাকে ফেরাউনের জায়গাতে নিয়ে গেছে, মমির জায়গাতে নিয়ে গেছে, যে আমি মরলেও এই রাষ্ট্র আওয়ামী লীগের পিরামিডের পূজা করবে, এখানে একটা আওয়ামী পিরামিড থাকবে। তাহলে সেই যে অমরত্বের জায়গা থেকে যখন, এবং তার যারা পূজারী আছে, আওয়ামী মন্দিরের পূজারী, এই পূজারীরা কিন্তু বিশ্বাস করেছে যে শেখ মুজিবকে খলিফা বলছে না, বহু লোক আছে না, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত নিয়ে আসছে, হযরত অনেক কিছু বলছে না, তারা কিন্তু শেখ হাসিনাকে আসলে নবী মনে করত, আওয়ামী পূজারীরা যারা আছে, এই মন্দিরের যারা সদস্য ছিলেন। তো সেই মানুষগুলো তার পূজারীর, তার পূজ্য নবীকে দেখলো, সেই নবী বিমানে উঠা আর এক নবীর দেশে চলে গেছে। তার যে নবী, তারও নবীর তো নবী আছে, সেই নবীর দেশে চলে গেছে, মোদির দেশে। এইটা তার কাছে একটা শক, মানে হার্ট অ্যাটাক হওয়ার মতো, ট্রমার মধ্যে আছে। এই জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের আচরণগুলো পরিচিত আছে না, আমাদের ভিতরে যেগুলো দেখবেন আওয়ামী লীগের দুষ্টগুলো আছে না, ওরা দেখবেন ওদের আচরণগুলো কিন্তু ট্রমাটাইজড আচরণ। তারা মেনে নিতে পারছে না, মানে অ্যারোগেন্স কাজ করতেছে, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন। আমাদের বক্তব্যের নিচে এসে যে কমেন্টগুলো করে, তার যে ডিপ্রেশনকে ভেন্টিলেট করবার জন্য, এগুলো দেখে আপনি বুঝবেন যে পুরো জনগোষ্ঠী কীভাবে হতাশ হয়ে গেছে। এবং এই হতাশাটা গ্র্যাজুয়ালি দেখবেন এরকম একটা ইভেন্টে, ধরেন 15 আগস্ট একটু জাগ্রত হয়, মানে অমর এইটা সেটা, বিনম্র শ্রদ্ধা, দেখছেন না, এরকম একটা বিনম্র শ্রদ্ধার শ্রেণী তৈরি হয়, আবার ডাই ডাউন করে,
আবার একটু আপনার দেখবেন 3রা নভেম্বর আসছে, আবার একটু জায়গা ওঠে। আবার যখন এই 13ই নভেম্বর আসছে, এইবার মনে হয় দেশে বিপ্লব হয়ে যাবে। দেখলো যে 2টা-4টা পটকা ফোটা ছাড়া কিছু হয় নাই। আচ্ছা 17 তারিখে মনে হয় হবেই হবে, আমার নবী মনে হয় তার মানে মোদির দেশ ধীরে থেকে ধীরে চলে এটি আসবে। মুষড়ে পড়বে তারা। এটা একদম ডাই ডাউন হয়ে গেছে। এই- লাইট বন্ধ করলে দেখছেন না আলোটা কিভাবে বাল্ব থেকে নিষিদ্ধ হয়ে যায়। 5 তারিখে গত বছরের আওয়ামী জমানার লাইটটা এই দেশের মানুষ বন্ধ করে দিয়েছে, নিভাই সুইচ দিয়েছে। অফ করে দিয়েছে। ওই সুইচটা অফ করার পরেও দেখবেন একটু আলো জ্বলে। যখন পূর্ণিমা শেষ হয়ে যায় 15 তারিখের পরে, তখনও দেখবেন চাঁদ একটু একটু দেখা যায়, অবশ্য যখন শুরু হয়। তার মানে এখন এর মানে অস্তমিত। একদম পুরো অস্তমিত।